হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এমটিএস কে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 4, যেখানে আমরা 6 অক্টোবর 2021-এর ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব, এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার। তো যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি, 3টি ক্লাস হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের 3টি ক্লাসকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্স তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ যদি দেওয়ার থাকে তো পেয়ে যাবে সেখানেই। এই সেটের আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে আমি বাংলা, এগুলো ইংরেজি থেকে বাংলা করা, তো ভাষাগত একটু সমস্যা থাকবে, সেগুলো কথাটা শুনবে একটু, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। যে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের পরিধি 386 মিটার এবং এর দুটি সন্নিহিত বাহুর মধ্যে পার্থক্য 95 মিটার। একটি বর্গাকার ক্ষেত্রের দিক বার করো যখন তার ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের কথা বলেছে, যার পরিধি দিয়ে দিয়েছে 386 এবং তার সন্নিহিত বাহু দুটির পার্থক্য হচ্ছে 95, মানে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য। তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুটার মান কি হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি আছে দেখো, সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যে পার্থক্য দিয়েছে 95, মানে আমি এটাকে সোজা ভাষায় লিখতে পারি যে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান হচ্ছে 95। ওকে, আবার এখানে পরিধি দেওয়া আছে, পরিধির ফর্মুলা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 386। সেখান থেকে আমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখতে পারি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 2 দিয়ে এটা ভাগ হয়ে যাবে 193। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থটায় দেখো, এখান থেকে যদি দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান 95 যেটা রয়েছে, সেটাকে যদি আমি অপনয়ন করে দিই বা বিয়োগ করে দিই, তাহলে প্রস্থ কেটে যাবে। আমরা জানি যে যদি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল জেনে থাকি, তাহলে বড় যেটা রয়েছে দৈর্ঘ্য, সেটা হবে কি 95 প্লাস 193/2, বা সমান দিয়ে এই দুটোকে যদি যোগ করি 5 আর 3 8, এখানে তুমি পাচ্ছ 288/2 বা হচ্ছে 144। আর প্রস্থ কি হবে? প্রস্থ হবে 193 মাইনাস 95/2, এখান থেকে পাচ্ছ তুমি 98/2 বা 49। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি পেয়ে যাই, তাহলে ক্ষেত্রফল আমি বার করতে পারবো। তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে 144 × 49। এটা গুণ আমি করব না। এবার বলছে এই ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহুর মান কত হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এটাই হয়, তাহলে তার বাহু হবে কত, বা একটি দিক হবে কত, √ ক্ষেত্রফল মানে 144 × 49। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, 144 থেকে 12 আর 49 থেকে 7, মানে হচ্ছে 84 মিটার। তাহলে যে বর্গক্ষেত্রটার বাহু আমাকে বা দিকের দিক মান বার করতে বলেছে, সেটি হচ্ছে 84 মিটার। অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, পরপর 2 বছরের মধ্যে আমার আয় অনুপাত 2:5 এবং ব্যয় অনুপাত 4:7। যদি দ্বিতীয় বছরে আমার আয় 75,000 হয় এবং প্রথম বছরে আমার ব্যয় 20,000 হয়, তাহলে দুটিতে আমার মোট সঞ্চয় কত? অর্থাৎ 2 বছরে আমার মোট সঞ্চয় কত? তাহলে আমার আয়, তার অনুপাত কি আছে 2 বছরে 2:5। প্রথম বছরে 2 যদি হয়, দ্বিতীয় বছরে 5। এবার দ্বিতীয় বছরে আয় আমাকে এখানে দিয়ে দিয়েছে 75,000, তাহলে সেটা এখানে লিখে দাও 75,000। তাহলে 5টা যদি 75,000কে রিপ্রেজেন্ট করে কত দিয়ে গুণ করতে হচ্ছে, দেখো 15,000 দিয়ে গুণ করতে হচ্ছে, সরি। তাহলে কি হচ্ছে, এখানেও আমি 2কে 15,000 দিয়ে গুণ করে প্রথম বছরের আয়টা বার করতে পারবো, যেটা হবে 30,000। তাহলে আয় আমি পেয়ে গেলাম 2 বছরেরই। আবার ব্যয়ের ক্ষেত্রে কি বলেছে, অনুপাত দিয়েছে 4:7, যেখানে প্রথম বছরের ব্যয় আমার 20,000 বলে দিয়েছে, মানে 4 এর নিচে 20,000 লিখে দাও। তাহলে কত দিয়ে গুণ হয়েছে, 5,000 দিয়ে গুণ হয়েছে, 4 5 20, তাহলে 7কেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে দ্বিতীয় বছরের ব্যয় আমি পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 35,000। তাই 2 বছরেরই আয় আর ব্যয় যখন আমি পেয়ে যাব, তখন সঞ্চয়ও আমি পাবো 2 বছরেরই। তাই সঞ্চয় প্রথম বছরে কত, প্রথম বছরে আয় হচ্ছে 30, ব্যয় হচ্ছে 20, তাহলে সঞ্চয় হচ্ছে 10,000। আর দ্বিতীয় বছরে আয় হচ্ছে 75,000, ব্যয় হচ্ছে 35, সালে সঞ্চয় হচ্ছে 40,000। এবার কি হচ্ছে, তার প্রথম বছরের সঞ্চয় 10 আর দ্বিতীয় বছরের সঞ্চয় 40। এখানে কি চেয়েছে, 2 বছরে মোট আমি কত সঞ্চয় করেছি, মানে এই দুটোর মধ্যে যোগ করে দাও, তার 40 আর 10 হবে 50,000। তাহলে আমার 2 বছরে মোট সঞ্চয়ের পরিমাণ কত, 50,000 টাকা। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ 60 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, তিনি এটিতে
15 দিন কাজ করেন এবং তারপর বি একাই 30 দিনের মধ্যে অবশিষ্ট কাজটি করে দেয়। এ এবং বি একসাথে কাজ করে একই কাজ কত দিনে শেষ করতে পারবে? তো এখানে কি বলেছে, এ একটি কাজ 60 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে, আর সে কি করছে 15 দিন কাজ করছে, তারপর বাকি কাজটা বি 30 দিনে করছে। তাহলে মোট কাজ যেটা, সেটা বি যে 30 দিনে করছে আর এ পুরো কাজটা 60 দিনে করতে পারে, এদের লসাগু করে নেবে, তাহলে পেয়ে যাবে 120 বা 60ই পাবে। 60ই যদি করো তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এ প্রতিদিন করছে 1 ইউনিট করে, যদি মোট কাজ 60 ইউনিটই হয় ধরো, তাহলে সে 60 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে, মানে ডেলি করছে 1 ইউনিট। তাহলে 15 দিনে কত করছে, এ 15 দিনে করে, 15 দিনে করে 15 গণিত 1 সমান 15 ইউনিট। তাহলে বাকি কত কাজ থাকছে, তাহলে বাকি কাজ থাকছে, মোট কাজ হচ্ছে 60 ইউনিট, থেকে 15 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 45 ইউনিট। এবার সেই 45 ইউনিট কাজটা বলছে বি 30 দিনে কমপ্লিট করে দেয়। তাহলে বি প্রতিদিন কত করে, তাহলে বি প্রতিদিন কাজ করে 45/30 সমান 1.5 ইউনিট, তাই তো? তাহলে এখানে এ প্রতিদিন কাজ করছিল 1 ইউনিট, বি প্রতিদিন কাজ করছে 1.5 ইউনিট, তাই দুজন একসাথে এ প্লাস বি কত কাজ করবে, 1 প্লাস 1.5 মানে হচ্ছে 2.5 ইউনিট। তাহলে তারা দুজনে একসাথে সম্পূর্ণ কাজ 60 ইউনিট করতে সময় কত লাগাবে, তাহলে সময় লাগাতো 60/2.5 বা 24 দিন। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। এই দশমিকের ভাগগুলো দশমিক তুলে উপরে শূন্য বসিয়ে দেবে, তাহলে 25, 24, 600 হয়ে যাবে। ওকে, তাহলে অপশন 4 রয়েছে সঠিক উত্তর 24 দিন। নেক্সট রয়েছে, যদি একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 40% হ্রাস করা হয় এবং একটি নতুন সিলিন্ডার তৈরি করার জন্য উচ্চতা 60% বৃদ্ধি করা হয়, তাহলে আয়তনটি কত হ্রাস পাবে? এবার অঙ্কটা একটু বুঝে নাও, যে একটা সিলিন্ডার তোমার কাছে আছে, সেটা থেকে তুমি একটি নতুন সিলিন্ডার বানাবে এবং সেটি বানানোর জন্য তুমি প্রথমে যে সিলিন্ডারটা রয়েছে তার চাইছো তার ব্যাসার্ধ 40% হ্রাস হোক, এবং নতুন যে সিলিন্ডারটা বানাবে সেখানে যা ব্যাসার্ধ আগে ছিল তার থেকে 40% তুমি কমাতে চাইছো, আর হাইটকে 60% বাড়াতে চাইছো। তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রে আয়তন কত হ্রাস পাবে? তাহলে এখানে কি হবে, এখানে দেখো প্রথমে ফার্স্ট বা অরিজিনাল যদি আমি লিখি, আর এটা হচ্ছে নিউ। তাহলে অরিজিনালে যদি দেখো এখানে 40% বৃদ্ধি করা হচ্ছে না, ব্যাসার্ধ মানে হ্রাস করা হচ্ছে, তাহলে যদি প্রথমে অরিজিনালে যদি 10 থাকে তাহলে এখানে হবে 40% হ্রাস, মানে 100 থাকলে এখানে 40% হ্রাস হয়ে 60 করে দিচ্ছি আমি। এবার এটাকে আমি সংক্ষিপ্ত আকার করে নেবো, কাটাকাটি করে। কত দিয়ে কাটবে, 20 দিয়ে, 20 5 100, 20 3 60। তাহলে অর্থাৎ প্রথমে যদি 5 একক হয় তাহলে পরে সেটা 3 একক করে দিয়েছি। আবার এটা হাইট, এটা হচ্ছে রেডিয়াস। এবার এটা হাইট, হাইট কি হচ্ছে 60% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ প্রথমে যদি 100 থাকতো তাহলে এখন করে দিয়েছে 160। এটাকে আমি কেটে নেবো, 20 দিয়ে 5, 20 দিয়ে 8, তাহলে অর্থাৎ প্রথমে যদি 5 ইউনিট হতো তাহলে এখন সেটাকে হাইট করেছে 8 ইউনিট। এবার এদের ক্ষেত্র আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো দুটোতেই যেহেতু পাই আছে তো পায়ের হিসাবটা বাদ দাও, তাহলে এবার এই ক্ষেত্রে আর স্কোয়ার এইচ কত, আর স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 5, আর এর আর স্কোয়ার কত 3 স্কোয়ার ইন্টু 8। তাহলে এর ভ্যালু কত আসছে 25, 25 5 125 ইউনিট। তাহলে এর আয়তন হচ্ছে 125 ইউনিট। পাইকে আমি হিসাবের বাইরে রাখছি কারণ দুটোতেই আছে কমন। আর এর হচ্ছে কি 3 স্কোয়ার 9 ইন্টু 8 মানে 72 ইউনিট। তাহলে দেখো যেটাই এখানে আয়তন হচ্ছিল 125 ইউনিট, এখানে হচ্ছে 72 ইউনিট। তাহলে কমেছে কতটা, 125 থেকে 72 বাদ দিয়ে দাও, তাহলে 3 আর 7 আর কয় 12 5, 53 ইউনিট। তাহলে 53 ইউনিট কমে গেছে। তাহলে এবার পার্সেন্টেজ অফ হ্রাস সেটা আমাকে বার করতে বলেছে, পার্সেন্টেজ অফ হ্রাস আয়তনের, যেটা হচ্ছে 53 ইউনিট কমেছে কতর পিছনে, 125-এর পিছনে, ইন্টু 100। 25 দিয়ে কেটে দাও, 25 4, 25 দিয়ে এটা 5, 5 দিয়ে এটা কাটবে, 5 1 5, 2 নামবে, সরি 3 নামবে, শূন্য বসবে, 0.6। তার 10.6, 10.6 কে 40, 4 24, 2.4 মানে 42.4
4%। তাহলে পার্সেন্টেজ অফ হ্রাস আয়তনের ক্ষেত্রে ঘটবে 42.4%। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, এর থেকে দ্রুত আমার মনে হয় না করতে পারবে, যদি জানো থাকে ভালো কথা খুব, ঠিক আছে, নয়তো এটাকে যদি আরো ফর্মুলা ইউজ করে করতে চাইতে তাহলে আর একটু বড় হয়ে যেত। এটাতে সব থেকে তাড়াতাড়ি এবং ইজিলি বুঝতে পেরে করা যাবে। নেক্সট রয়েছে সুরেশের চেয়ে রমেশ 30% বেশি বিনিয়োগ করেছেন। সুরেশ 8,000 বিনিয়োগকারী অরুণের চেয়ে 40% কম বিনিয়োগ করেছেন। তাদের সকলের একসাথে বিনিয়োগ করা মোট পরিমাণ কত? এটা বাংলায় হয়ে গেছে, এটা 30%। ঠিক আছে, যে সুরেশের চেয়ে রমেশ 30% বিনিয়োগ বেশি করেছেন, সুরেশ 8,000 বিনিয়োগকারী অরুণের চেয়ে 40% কম বিনিয়োগ করেছে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে অরুণ বিনিয়োগ করেছে 8,000 টাকা, তাহলে সুরেশ তার থেকে 40% কম। তাহলে সুরেশ করেছে 8,000 গুণ 40% কম, মানে 60/100। 0 কেটে দাও, তাহলে 8 6 48, মানে 4,800 টাকা। ওকে, এবার রমেশ কত করেছে? রমেশ আবার করেছে সুরেশের থেকে 30% বেশি, মানে 4,800 গুণ 130/100। 0 কেটে দিলে, অর্থাৎ 13কে 48 দিয়ে গুণ করতে হবে। 48কে 13 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 6,240, মানে 624। আর একটা 0, তাহলে 640। তাহলে এবার তিনজনারই আমি পেয়ে গেলাম না মোট কত টাকা বিনিয়োগ করেছে। এবার আমাকে কি চেয়েছে? এইটুকুই কাজ এখানে, যে সকলের একসাথে বিনিয়োগ করা মোট পরিমাণ কত, অর্থাৎ এই তিনটেকে যোগ করে দিতে হবে। 8,000 যোগ 4,800 যোগ 6,240, তার শেষে 40 বেলায় আনসার আসবে, যেটা রয়েছে 4-এ অপশন নাম্বার 19,040, সেটাই সঠিক। কারণ বাকি দুটোতে দেখো, দুটোতে 0 আছে, এখানে একটাতে 40, তাহলে আনসারও 40-এ শেষে আসবে। তো সেটা একটাতেই রয়েছে 19,040, তো সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশন 4-এ রয়েছে কারেক্ট আনসার, যোগ না করলেও চলে যাবে। নেক্সট, চক্রবৃদ্ধির সুদে একটি রাশি যদি 4 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে একই সুদের হারে 9 গুণ হবে? তো ধরে নাও তোমার আসল ছিল পি, সুদের হার ছিল আর, তাহলে 4 বছরে বলছে 3 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পিটা হয়ে যাচ্ছে 3p। এই দু সাইডে পি কে কাটতে পারি। এবার বলছে 9 গুণ হতে হবে, তাহলে 9 গুণ হতে গেলে 3p কে কত হতে হবে? 9p হতে হবে। তা 9p হলো, সে পিটা তো কাটাই যাবে। এবার 9 কে দেখো আমি 3-এর ঘাতে লিখতে চাই, 3 স্কোয়ার লিখতে পারি। এবার এইদিকে যদি স্কোয়ার লিখি, বা স্কোয়ার 3-কে 9-কে আমি 3 স্কোয়ারের হিসাবে রাখি, তাহলে এখানে যদি একটা এই পাশে স্কোয়ার বসাতে হয়, তাহলে এই পাশেও একটা স্কোয়ার আনতে হবে। তো এই পাশে স্কোয়ার বসালে এদিকে আসবে 1 + r/100 চলে আসবে, সমান 3 স্কোয়ার। তাহলে এখানে চলে এলো কি 8, অর্থাৎ বছর হয়ে লাগবে 8 বছর। অর্থাৎ যদি 4 বছরে 3 গুণ হয়, তাহলে 9 গুণ হতে সময় নেবে 8 বছর। অপশন 2-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 14 জন পুরুষ 18 দিনে একটি কাজ সম্পন্ন করে, যদি 21 জন লোক নিয়োগ করা হয়, তাহলে একই কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সময় কত হবে? সিম্পল ত্রৈরাশিক অঙ্ক, যে 14 জন লোক কাজ করলে সময় লাগে 18 দিন, তাহলে 21 জন লোক লাগালে সময় লাগবে কত? দেখো, লোক বাড়িয়ে দিয়েছি, সময় আমার কম লাগবে, তাই কমটা উপরে বসবে, নিচেতে 21 ইন্টু 18, 7 দিয়ে কেটে যাবে, 7 2 14, 7 3 21, 3 6 18, মানে 6 2 12 দিন। তাহলে যদি আমি 21 জনকে লাগাই, তাহলে আমার সময় লাগবে 12 দিন। অপশন 2-এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, তিনটি সংখ্যা 2:3:4 অনুপাতে রয়েছে, তাদের বর্গের যোগফল 2349। এই তিনটি সংখ্যার গড় কত? ঠিক আছে, তো আমি যদি এমনি সংখ্যাগুলোকে ধরে নিই 2x, 3x আর 4x, তাহলে এদের গড় কত হবে? 2 আর 3 5 আর 4 9x/3 বা 3x, এটা হচ্ছে গড়। এবার আমি এদের স্কোয়ারের যোগফল দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 2349। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 4x² প্লাস 9x² প্লাস 16x² ইকুয়াল টু 2349। যোগ করলে 4 আর 9 13, 29x² সমান 2349
বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 29 দিয়ে ভেঙে যাবে, এটা 81 আসবে, এক্স ইকুয়াল টু 9 আসবে। এক্স ইকুয়াল টু যখন 9 আসবে, দেখো আমি অলরেডি এখানে এভারেজ বার করে রেখেছিলাম 3x। তাহলে আমি আর মাথা ঘামাবো না, এখানে সংখ্যা টংখ্যা বার করতে যাব না, ডিরেক্টলি 3x পর হচ্ছে 3 9 27, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন 3 এ রয়েছে। নেক্সট, যদি একটি বর্গক্ষেত্রের চারপাশে পথের প্রস্থ 4.5 মিটার হয় এবং পথের ক্ষেত্রফল 252 স্কোয়ার মিটার হয়, তাহলে ক্ষেত্রের পাশের দৈর্ঘ্য কত? ক্ষেত্রের পাশের দৈর্ঘ্য বলতে ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? এটা একটা ধরো বর্গক্ষেত্র, যার বাইরে বাইরে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটা হচ্ছে চওড়া 4.5 মিটার। তো এটাকে যদি আমি এইরকম ভাবে ভাঙি বা ভাগ করি, তাহলে দেখো এইখানে 4টে আয়তক্ষেত্র তৈরি হচ্ছে না? এই একটা আয়তক্ষেত্র, এই দিক থেকে এই একটা আয়তক্ষেত্র, নিচেতে একটা, সেম টাইপসের বা সেম সাইজের 4টে আয়তক্ষেত্র হচ্ছে, যার দেখো এইখান থেকে দৈর্ঘ্য হচ্ছে এইটা, প্রস্থ রাস্তা চওড়াটা, তাই দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা আগের যে দৈর্ঘ্য ছিল সেটা ধরে নাও এক্স, অর্থাৎ যেটা আমাকে বার করতে হবে। তাহলে এখন হচ্ছে কি, তার রাস্তার প্রস্থটা বেড়েছে দেখো এখানে, তাহলে এখন এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এক্স প্লাস 4.5। তাহলে এক্স প্লাস 4.5, তাহলে এই একটা ক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 4.5 ইন্টু এক্স প্লাস 4.5। তাহলে এইরকমই তো 4টে ক্ষেত্রফল তৈরি হয়েছে এখানে, রাস্তাটা তো আলটিমেটলি, তাহলে 4টি রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 4 গুণিত 4.5 ইন্টু এক্স প্লাস 4.5। এবার এই ক্ষেত্রফলটাই আমাকে দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 252। তাহলে এখান থেকে 4.5x প্লাস 45 হয় 2025, তাহলে হবে 20.25 সমান 4 দিয়ে ভাগ যাবে, এটা 4 6 24, 1 4 3 63। তাহলে 4.5x সমান 20.25, এদিকে বিয়োগ যাবে, বিয়োগ গেলে আসবে 42.75, বা x সমান আসবে 42.75 বাই 4.5। এটাকে ভাগ গেলে বা দশমিক তুলে ভাগ করবে, সুবিধা হয়ে যাবে ভাগ করতে, কোনো সমস্যা নেই। যেখান থেকে আমি ভাগ করে x ইকুয়াল টু পাবো 9.5 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের বাহু। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। তো এই ফর্মুলাটাতে ইউজ করলে সব থেকে দ্রুত বা সব থেকে ফাস্ট তুমি এটা বার করতে পারবে। অপশন 1 রয়েছে সঠিক উত্তর, 3 নয়, 9.5। নেক্সট, একটি ফাস্টাম শঙ্কুর বৃত্তাকার প্রান্তের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। তুমি এবার মাথাতে আসবে যে একটা শঙ্কুর আবার দুটো ব্যাসার্ধ কি করে হয় ভূমির, এবং এর উচ্চতা 12 সেন্টিমিটার, তাহলে ফাস্টামের ক্ষমতা কত বা আয়তন কত? ফাস্টাম হয় কি রকম? এইরকম দেখবে, সে আমাদের ধামা যেগুলোকে বলি না, বালি বোয়াই, দেখবে বনে কাজের ক্ষেত্রে এরকম, যার শঙ্কু আকৃতির, এটাকে ফাস্টাম বলে। তো এখানে এর এই একটা আর, যে আরটা ছোট ধরে নাও, যেটা হচ্ছে 13 বলে দিয়েছে, আর এখানে এই একটা আর, যেটাকে বড় ধরে নাও, যেটা বলে দিয়েছে 20, আর হাইট যেটা হচ্ছে এটা, যেটা এইচ ধরে নাও, যেটা বলে দিয়েছে 12। তাহলে এর যে আয়তন, তার ফর্মুলা হচ্ছে বা ভলিউম, এর ভলিউম ফর্মুলা হচ্ছে 1/3 পাই। ঠিক আছে, এটা একটু আলাদা মতো, ঠিক আছে, 1/3 পাই ইন্টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে প্রথমে একটা বড় আর স্কোয়ার প্লাস ছোট আর স্কোয়ার প্লাস বড় আর ইন্টু ছোট আর ইন্টু এইচ। এইচটা তুমি প্রথমেও রাখতে পারতে। এবার মান যদি বসাই আমি, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু এইচটাকে এখানে লিখে দিলাম 12, এখানে হবে 20 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 20 গুণিত 13 মানে হচ্ছে 260। এখান থেকে 3 দিয়ে এই একটাই কাটবে 4, তাহলে 4 22 88/7 গুণ এখানে থাকছে 400 প্লাস 169 প্লাস 260 সমান এখানে থাকছে 88/7 ইন্টু এখানে যোগ করলে আসবে 829। এবার যদি তুমি এটাকে কাটাকাটি করো, কাটাকাটি কাটলে দশমিকে ভ্যালু আসবে, এবং দশমিকে ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 10,421.71
বা 7, এটা হবে সেমি কিউব। কিন্তু এখানে আমার যে ক্ষমতাটা চেয়েছে সেটা লিটারে চেয়েছে, তাহলে ঘন সেমিকে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করে দিতে হয়। 1000 দিয়ে ভাগ করে দশমিকটা চলে আসবে 3 ঘর আগে, তাহলে চলে আসবে 10.42 বা 10.4, যেটা রয়েছে অ্যান্সার রাউন্ড ফিগারে। অপশন 1 এ রয়েছে সঠিক উত্তর 10.4 লিটার। নেক্সট, একজন দোকানদার 25টি জিনিস এমনভাবে বিক্রি করে যে সে একটি লাভ পায় যা 5টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। ওকে, তাহলে তার লাভ শতাংশ কত খোঁজো। যে 25টি জিনিসে বিক্রি করছে যাতে তার লাভ হচ্ছে 5টি জিনিসের বিক্রয় মূল্য, তাহলে তার ক্রয় মূল্য কত বা সিপি। তাহলে এসপি হচ্ছে ধরো 25টার 25 টাকায়, তাহলে তার প্রফিট করছে 5টির সব, এসপি মানে হচ্ছে 5 টাকা, তাহলে তার সিপি কত 25টির সিপি, 25টির সিপি হচ্ছে 25 - 5 সমান 20, তাই না? তাহলে এটা হচ্ছে সিপি, প্রফিট হচ্ছে 5, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট সমান হচ্ছে 5/20 ইন্টু 100 সমান হচ্ছে 25%। অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, চিনির দাম 15% কমানোর ফলে অরুণা রায় 272 টাকায় 6 কেজি বেশি কিনতে সক্ষম হয়। প্রতি কেজি চিনির হ্রাসকৃত দাম কত, অর্থাৎ কমে যাওয়ার পর কত দাম হয়েছে। তাই চিনির দাম 15% কমে গেছে না, তাই 272 টাকায় যে চিনিটাই তুমি পেতে আগে, এখন সেই চিনিটাই পাবে কত টাকায়, 272 টাকা থেকে 15% কমিয়ে দিতে হবে, মানে 272 গণিত 15, মানে 100 টাকার জিনিসটা তুমি এখন পাচ্ছ 85 টাকাতে, 15% কমে যাওয়াতে, মানে এটা পাবে 85/100-তে। এখান থেকে যদি আমি এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করলে আমি পাচ্ছি মান 231.2 টাকা। তাহলে আগে আমি 272 টাকায় যে মালটা পেতাম, এখন সেটাই পাচ্ছি 231 টাকা 20 পয়সায় বা 31.2 টাকায়। তাহলে আমার টাকা বাঁচছে কত টাকা, 272 মাইনাস 231.2, বা তুমি ডিরেক্টলি 15% বার করতে পারো এখানে, 272 এর 15%, তাহলে তুমি ডিরেক্টলি চলে আসবে এটা। এখান থেকে যদি আমি বাদ দিই, তাহলে এখান থেকে আমি বাদ দিলে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 40.8, যেটা তোমার এখানে আসবে। ঠিক, তো এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে এটা। এখানে তুমি 3 5 দিয়ে কাটতে পারো, 5 3 15, 5 20 100, 20টাকে 10 2 দিয়ে, এখানে হবে 136, 136কে 3 দিয়ে গুণ করে দাও, 3 6 18 8, 3 9 10 0, 408/10 সমান হচ্ছে 40.8। ঠিক আছে, তাহলে এইটা তোমার টাকাটা বাঁচছিল, সেই টাকাটা বাঁচার জন্য তো তুমি 6 কেজি এক্সট্রা পাচ্ছ চিনি। তার মানে বলতে হবে যে 6 কেজি চিনির হ্রাসকৃত চিনির দামই হচ্ছে 40 টাকা 80 পয়সা। তাহলে 1 কেজি চিনির দাম কত, তাহলে 40.8/6 ভাগ করে দাও, 6 6 36, 4 8, 6 8 48, তাহলে 6.8 টাকা পার কেজি। তাহলে দাম কমার পর প্রতি কেজি চিনির মূল্য হয়েছিল 6 টাকা 80 পয়সা। 4 রয়েছে অপশন সঠিক অ্যান্সার। নেক্সট, একটি ট্রেন একই গতিতে 2 ঘন্টায় 275 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এটা 2 ঘন্টায় হবে না, এটা 2 × 1 2 ঘন্টায় হবে। 275 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, একই গতিতে 440 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় কত লাগবে। এটাও তাই, তৈরাশিকে করে দেবো আমি, যে 275 কিলোমিটার যাচ্ছে 2 × 1 2 বা 5 2 ঘন্টায়, তাহলে 440 কিলোমিটার যাবে কত ঘন্টায়। অবশ্যই বেশি সময় লাগবে, তাহলে 440টা উপরে, নিচে 275 গুণ 5/2, 2 দিয়ে এটা কেটে যাবে 220, 5 দিয়ে এটা কেটে যাবে 5 5 25, 5 5 25, 25 55 কেটে কেটে যাবে 4, সমান হচ্ছে 4 ঘন্টা। তাহলে তার 440 কিলোমিটার যেতে সময় লাগবে 4 ঘন্টা। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ এর গতি বি এর চেয়ে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি। এ 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয় তা বি 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয় তার থেকে 2 ঘন্টা কম। তাহলে এর গতি কত। তো এটা অপশন টেস্টে সব থেকে ফার্স্ট হবে, কিন্তু মেথডিক্যালি আমি বলে দিই ফার্স্ট, তারপর অপশন টেস্ট বলছি। তো ধরে নি বা লেট স্পিড অফ এ ইকুয়াল টু
x কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড অফ বি হচ্ছে x মাইনাস 20 kmph। ওকে, তাহলে বি এর দেখো বেশি সময় লাগছে বলেছে, বি এর থেকে কম সময় এর লাগে, তাহলে বিটা আগে বার করে 240 এর যেতে বি এর সময় লাগবে x মাইনাস 20 240 বাই x মাইনাস 20 আওয়ার্স, আর 300 কিলোমিটার এর যেতে সময় লাগবে 300 বাই x ঘন্টা। তাহলে এদের দুজনকে যদি পার্থক্য করি সেটা হচ্ছে 2 ঘন্টা। এটা আমার আসবে যেখান থেকে আমার একটা দ্বিঘাত সমীকরণ আসবে, তার আমাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে আসবে এক্স স্কোয়ার মাইনাস 20x লসাগু, এখানে হবে 240x মাইনাস এখানে আসবে 300x মাইনাস মাইনাসে প্লাস 6000 সমান 2। এবার এখান থেকে চলে আসবে 2x স্কোয়ার মাইনাস 40x সমান এখানে মাইনাস 60x প্লাস 6000। তাহলে এখান থেকে পাচ্ছ 2x স্কোয়ার প্লাস 20x মাইনাস 6000 সমান 0, বা দ্বিঘাত সমীকরণটা আসবে x স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 সমান 0। এটাকে আমরা 50 আর 60 ভাঙতে পারবো, 50 60 3000 হয়, আর 50 60 পার্থক্য 10 হয়। তাহলে আমাদের আসবে এটা আলটিমেটলি x প্লাস 60 ইন্টু x মাইনাস 50 সমান 0। তাহলে এখানে থেকে মান পাবো একটা x সমান 50 আর x সমান মাইনাস 60। মাইনাস তো হয় না, প্লাসে আনসার আসবে, সো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। এটা গেল মেথডিক্যালি, কিন্তু মেথডিক্যালি করলে এটাতে একটু সময় চলে যাবে অবশ্যই, সেজন্য এটাকে কি করব, আমি অপশন টেস্ট করব। দেখো এখানে এর প্রথমে অপশন রয়েছে 50, তাহলে প্রথমে কি করব 300 কে 50 দিয়ে ভাগ করে দেবো, তাহলে দেখে নাও এর সময় লাগলো 6 ঘন্টা। এবার বি এর গতি হচ্ছে এর থেকে 20 কম, মানে 20 বাদ দিয়ে করে নাও, তাহলে 30 পাবে বি এর, তাহলে বি এর 240 যেতে সময় কত লাগছে, 240 বাই 30 সমান পাচ্ছ 8 ঘন্টা। দেখো এর থেকে 2 ঘন্টা বেশি লাগছে যেটা এখানে বলেছে, ঠিক আছে, বা বলতে পারো এর 2 ঘন্টা কম সময় লাগছে যেটা এখানে বলা আছে। তো যেটাতে মিলবে সেটাই আনসার, এবং এটাতে একমাত্র মিলবে, অন্যগুলোতে মিলবে না। সো অপশন এ তে রয়েছে বা একে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যথাক্রমে 8% এবং 10% প্রতি বছর এই 2 বছরের জন্য দুটি অংশে 17,200 টাকার পরিমাণ সরল সুদে ধার দেওয়া হয়। যদি 2 বছর পর প্রাপ্ত মোট সুদ হয় 3008 টাকা, তাহলে 8% হারে ধার্য টাকা অর্থ কত? অঙ্কটা কিছু বুঝতে পারলে না পড়ে? এটা কি আছে অঙ্কটা অ্যাকচুয়ালি, বা বলেছেটা কি বলেছে যে 17,200 টাকাকে তুমি দুটো অংশে ভাগ করে একটিকে 8% সরল সুদে আর একটিকে 10% বছর সরল সুদে রাখলে, 2 বছর পর তোমার মোট সুদ হলো 3008 টাকা, তাহলে 8% সরল সুদে রাখা টাকার পরিমাণ কত? তো সেটাই ধরে নাও যে 8% হারে টাকা রাখার পরিমাণ হচ্ছে x টাকা, তাহলে 10% রেখেছো 17,200 মাইনাস x টাকা। তাহলে এইটা 2 বছরে 8% হারে সুদ কত x এর, তাহলে x হচ্ছে x ইন্টু 2 ইন্টু 8 বাই 100, যেখান থেকে আমি পাচ্ছি 4 দিয়ে 4 4 দিয়ে 25, মানে হচ্ছে 4x বাই 25 টাকা সুদ। আর এর সুদ পাচ্ছ 17,200 মাইনাস x ইন্টু 10 বাই 100, এখানে হচ্ছে 10, তাই তো? এটা আমি পাচ্ছি, সরি 2 বছরে পাচ্ছি, তাহলে আবার একবার কাটবে 5, তাহলে পাচ্ছি 17,200 মাইনাস x বাই 5 টাকা, এটা হচ্ছে সুদ। এবার এই সুদটা আর এই সুদটা, এই দুটো সুদের মোট যোগফল বলে দিয়েছে 3008, সেটাই আমি করে নেব, যে 4x বাই 5 প্লাস 17,200 মাইনাস x বাই 5, এটা সরি এটা 25 সমান 3008। এখানে এদের লসাগু করলে পাচ্ছে 25, তাহলে এখানে 4x ই থাকছে, 4x প্লাস 5 দিয়ে গুণ করলে 5 17 85 আর 100 মানে 1086,000 মাইনাস 5x সমান 3008, বা এখান থেকে মাইনাস x প্লাস 86,000 সমান 3 25কে দিয়ে এটা গুণ, 25 8 হচ্ছে 200 আর 3 75,000, তাহলে 75,200, বা মাইনাস x সমান 86,000 থেকে বাদ যাবে এটা, তাহলে 10,800, মাইনাসে থাকবে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু 10,800 টাকা। তাহলে অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর, যে 8% সরল সুদ এসে 10,800 টাকা রেখেছিল। নেক্সট, যে এ হলো বি এর 120% এবং বি হলো সি এর 65%,
এ বি এবং সি এর যোগফল 121, তাহলে 2c মাইনাস 4b প্লাস এর ভ্যালু কত? তো এখানে ধরে নাও সি হচ্ছে 100% বা 100, সি যদি 100 হয়, বি হচ্ছে সি এর 65, তাহলে বি হচ্ছে 65, যেহেতু 100 ধরেছি। আর এ হচ্ছে বি এর 120%, মানে আবার তুমি 65 ইন্টু 120/100, 20 দিয়ে 6, 20 দিয়ে 5, 5 দিয়ে 13, 6 13 78, তাহলে এ হচ্ছে 78। এবার তিনটাকে যদি তুমি যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ, এটা দেখো 120.5 হবে, হ্যাঁ, এটাও টাইপিং আছে ভুল। তো এখানে কি হচ্ছে, যদি যোগ করি আমি তাহলে পাচ্ছি 243। এবার এই 243 আমি ইউনিটে ধরেছিলাম, 243 ইউনিট রিপ্রেজেন্ট করছে 121.5 কে। তাহলে আমি বুঝতে পারছি, দেখো ঠিক অর্ধেক, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 0.5 কে। তাহলে সি হচ্ছে কত, হাফ দিয়ে গুণ, মানে 100 কে হাফ দিয়ে গুণ করলে 50, বি হচ্ছে 65 কে হাফ দিয়ে গুণ, মানে হচ্ছে 32.5, সি কে হাফ দিয়ে গুণ, মানে হচ্ছে 39। তা তিনটের মান আমি পেয়ে যাচ্ছি 32.5, 50। তাহলে এবার 2c মানে 2 গণিত সি এর মান হচ্ছে 50, মাইনাস 4 ইন্টু বি, বি এর মান হচ্ছে 32.5, প্লাস এ এর মান হচ্ছে 39, এটা। তাহলে এখান থেকে পাচ্ছি 100 মাইনাস এখানে 65 কে 2 দিয়ে 130 প্লাস 39, তাহলে এখানে 139 বিয়োগ 130 সমান 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 3 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন শ্রমিককে নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য 8,500 টাকা দেওয়া হয় মজুরি, কিন্তু কিছুদিন তাকে সে অনুপস্থিত থাকে, সেজন্য তাকে প্রদান করা হয় 6,050 টাকা, তাহলে তিনি কতদিন অনুপস্থিত ছিলেন বার করো। অঙ্কটা শুনে নাও আর একবার ভালো করে, যে কোনো একটা লেবারকে তুমি কাজে লাগিয়েছো এবং সে যতদিন কাজ করার কথা আছে সেই হিসাবে তাকে তুমি ঠিক করেছো তাকে 8,500 টাকা মাইনে দেবে, কিন্তু সে কাজের মাঝে কিছুদিন অনুপস্থিত থাকে এবং সেই অনুপস্থিতির কারণে তুমি তাকে দাও 6,050 টাকা, তাহলে সে কতদিন অনুপস্থিত ছিল। তাহলে এখানে তোমার মোট যে কাজ ছিল সেই কাজের জন্য তুমি তাকে প্রদান করতে 8,500, কিন্তু যে কদিন সে কাজ করেছে সেই জন্য তাকে প্রদান করেছো 6,050। তাহলে এদের মধ্যে যদি অনুপাত আমি বার করি তাহলে এটা হচ্ছে মোট দিন পাবো আর এটা হচ্ছে উপস্থিত দিন পাবো। মোট দিনের জন্য দেওয়া ঠিক করেছিল 8,500, কিন্তু উপস্থিত দিন কম ছিল, সেই জন্য তুমি তাকে 6,500 6,050 দিয়েছো। প্রথমে 0 0 কেটে দাও, তারপর 5 দিয়ে কাটো, 5 17 85, 5 দিয়ে 5 12, 5 21, আর তো কাটবে না। তাহলে যদি মোট 170 দিনের কাজ করার কথা ছিল, সে মোট কাজ করেছিল 121 দিন, তাহলে কতদিন কামাই করেছিল, 170 থেকে 21 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 49 দিন। দেখো অপশন সেও আসে, অপশন এ তে রয়েছে বা একে রয়েছে সঠিক উত্তর, সে 49 দিন কামাই বা অনুপস্থিত ছিল। নেক্সট, একটি ফার্মে 70 জন পুরুষ এবং 100 জন মহিলা কাজ করছেন। একটি গণনিয়োগ ড্রাইভ চলাকালীন সমান সংখ্যক পুরুষ এবং মহিলা নিয়োগ করা হয় এবং তাদের অনুপাত 3:4 হয়ে যায়। নিয়োগের পর ফার্মে কর্মরত মোট লোকের সংখ্যা কত? তাহলে প্রথমে ফার্মে 70 জন পুরুষ ছিল আর 100 জন মহিলা ছিল, তারপর সমান সংখ্যক লোক আবার ঢোকানো হয়, অর্থাৎ যতগুলো মেয়ে ঢোকানো হয় ততগুলোই ছেলেও ঢোকানো হয়, বা পুরুষ যত মহিলা ততই ঢোকানো হয়, যার ফলে তাদের রেশিও হয়ে যায় 3:4। মানে যদি ধরি যে x জনকে ঢোকানো হয়েছিল, তাহলে পরে হয়েছিল 70 প্লাস এক্স, মহিলা হয়েছিল 100 প্লাস এক্স, এবং তাদের মধ্যে অনুপাত হয়েছিল 3/4। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এখানে প্রথমে গুণ করে নাও, যেটা পাচ্ছ 280 প্লাস 4x সমান 300 প্লাস 3x, বিয়োগ করলে 3x থেকে এইদিকে চলে আসবে x সমান এদিকে পেয়ে যাচ্ছে 20। তাহলে x এর মান যদি 20 হয় তাহলে এখানে কত লোক হবে, x 70 প্লাস x মানে হচ্ছে 70 প্লাস 20 মানে হচ্ছে 90 জন, আর এখানে 100 প্লাস 20 মানে হচ্ছে 120 জন। তাহলে মোট কত লোক হলো, 90 আর 120 যোগ 210 জন। তাহলে এখন কতজন লোক আছে, 210 জন। অপশন একে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি x প্লাস 1, x প্লাস 12, x 2x প্লাস 3 এবং 3x প্লাস 5 এর গড় 21 হয়, তাহলে x এর ভ্যালু কত? গড় বলতে যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ, তো এগুলোকে সবগুলোকে যোগ করে দাও, যোগ করলে কি পাবো, x, x, 2x, 3x মানে 5x আর 7x, 7x প্লাস 1 আর 12, 13, 13 আর 3 16, 16 আর 5 21, 21 যোগ করলে পাবো এটা সমান, এর যোগফল কত হবে, গড় যদি 21 হয় তাহলে 21 কটা সংখ্যা আছে, 4টে, তা 4 21 84।
তাহলে 7x সমান 21 এর দিকে বাদ চলে যাবে, থাকছে 63 বা x পড়ে থাকবে 9। তাহলে x এর মান হচ্ছে 9, অপশন 3 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে কি পরপর 8টি সংখ্যার গড় হলো 10.5, তাহলে বৃহত্তম সংখ্যা কত? পরপর সংখ্যা যদি বলে দেওয়া থাকে সবার প্রথম দেখবে এখানে জোড় সংখ্যায় বলেছে নাকি বিজোড় সংখ্যায়। যদি বিজোড় সংখ্যায় বলে তার ভেবে নেবে, যদি বলতো যেমন ধরো যে পরপর 3টি সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে ভেবে নিতে যে মাঝের সংখ্যাটা হচ্ছে 15, পরেরটা হচ্ছে 16, তারপরেরটা হচ্ছে আগেরটা হচ্ছে 14, এই 3টে সংখ্যার গড় হবে 15 পরপর। ওকে, বিজোড় সংখ্যা হলে। আর এখানে কি বলেছে 8টি, যেটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে ধরে নিতে হবে মাঝখানের নাম্বার দুটো যেটা থাকবে, দেখো 8টি যদি হয় 1 2 3 4 5 6 7 and 8, তাহলে মাঝখানে বলে কোনো কিছু নেই, দেখো 4 আর 5 এর মাঝখানটা মাঝখান হবে, অর্থাৎ 4.5টা, তাই তো। এবং সেই মাঝের ভ্যালুটাই বলে দিয়েছে এখানে 10.5, যেটা এভারেজ। তাহলে এটা যদি 10.5 হয় তাহলে এই 5 নাম্বার এই ক্ষেত্রে থাকবে 11, এই পাশে থাকবে 10। তাহলে এটা যদি 11 হয় তাহলে 12 13 14, এদিকে থাকবে 9 8 7, এইটাই হচ্ছে সেই 8টি সংখ্যা যাদের এভারেজ 10.5। তার সব থেকে বড় সংখ্যাকে 14, অপশন 3 রয়েছে সঠিক উত্তর। এত কিছু লিখতে হবে না, বুঝে গেলে। নেক্সট, দুটি প্রবন্ধের মূল্য 4:5 অনুপাতে। এই পণ্যগুলি বিক্রি করার সময় দোকানদার একটি নিবন্ধে 10% লাভ করে, অন্যটিতে 20% লাভ করে এবং বিক্রয় মূল্যের পার্থক্য হয় 480 টাকা, তাহলে মোট কত টাকা খরচ ছিল দুটি দামে? তো প্রথমটার দাম ধরে নাও 4x ছিল, দ্বিতীয়টার দাম ছিল 5x। তাহলে 4x এর ভ্যালু যেটা ছিল তাকে সে 10% লাভে বেচেছে, মানে বিক্রি করেছে 110/100-তে, 5 2 মানে হচ্ছে 22x/5 টাকায়। আর দ্বিতীয়টি বিক্রি করেছে 5x কে 20% লাভে, মানে 120/100, এখানে 6 এখানে 5 কেটে গেল, মানে 6x টাকায়। এবার বলেছে দুটো টাকার পার্থক্য হচ্ছে 480, তাহলে 6x মাইনাস 22x/5 সমান 480। এখান থেকে লসাগু করলে পাচ্ছি 30x মাইনাস 22x, এগুলো মুখে মুখে করতে পারবে, বাই 5 সমান 480, বা 8x সমান 480 ইন্টু 5, 8 দিয়ে এটা কেটে যাবে, 8 6 48 60, তাহলে x সমান হচ্ছে 300। x যদি 300 হয় তাহলে দাম ছিল 4 গুণিত 300 মানে হচ্ছে 1200 টাকা, আর 5 গুণিত 300 সমান 1500 টাকা। তাহলে দুটির মোট দাম ছিল 1200 প্লাস 1500 সমান 2700 টাকা, অপশন 2 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, হিস্টোগ্রাম অধ্যয়ন করুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন। প্রদত্ত গ্রাফটি একটি স্কুলের 2018 সালে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ছাত্রদের দ্বারা প্রাপ্ত নম্বরের শতাংশকে প্রতিনিধিত্ব করে। মোট ছাত্র সংখ্যা 250 জন, তাহলে 70% কম নম্বর পাওয়া ছাত্রদের শতকরা শতাংশ এবং 80% বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রদের শতাংশের মধ্যে পার্থক্য হচ্ছে কত? তাহলে 70% কম পেয়েছে দেখো কারা, এইখানে 80 30 আর 10 জন, তাহলে মোট হচ্ছে 80 আর 30 110 আর 120 জন, তাদের শতকরা হার কত? মোট হচ্ছে 250 ইন্টু 100। ওকে, তাহলে এখানে কি করতে পারি, এখানে 25 দিয়ে 25 4, 25 কে 10, 10 দিয়ে এটা 12, তাহলে 12 4 48%। আর বলছে 80% বা তার বেশি, 80% বা তার বেশি পেয়েছে 40 আর 25 65 জন, তাহলে 65/250 ইন্টু 100। এখানেও তাই 4, এখানে থাকছে 10, 5 দিয়ে 2 5 13 65, 2 দিয়ে 2 4, তাহলে 26%। তাহলে পার্থক্য কত? 48% আর 26% এর মধ্যে, মানে 48 মাইনাস 26 সমান হচ্ছে 22%। অপশন নাম্বার 2 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, ওটারই এই যা এখানে একটু ঢাকা পড়ে গেছে। তো হিস্টোগ্রামটি দেখো এবং বলছে 80% বা তার বেশি নম্বর প্রাপ্ত ছাত্র আর 60% বা তার কম নম্বর প্রাপ্ত ছাত্রদের অনুপাত কত? তাহলে 80% বেশি পেয়েছিল 40 আর 25 65/250 ইন্টু 100, যেটা আমি আগে বার করে রেখেছিলাম, যেটা হচ্ছে 26%। আর আচ্ছা, সংখ্যার অনুপাত চেয়েছে, তাহলে তো আমার সংখ্যার অনুপাত বার করলেই হবে। এইটা পেয়েছিল 65, আর এখানে পেয়েছে 60 এর নিচেতে পেয়েছে 30 40, তাহলে 40।
5 দিয়ে 5 13 65, 5 8 40, তার 13:8। দেখো এখানে বাংলা ইংরেজি থেকে বাংলা করেছিলাম, যেটা ছিল অ্যাকচুয়ালি এইটা ছিল আগে, এইটা ছিল পরে ইংরেজিতে, সেই জন্য এখানে অপশন যেটা পাচ্ছ সেটা 8:13 রয়েছে, যেটা আমাদের যেখানে বাংলাতে হয়েছে সেটা হচ্ছে 13:8, অর্থাৎ অপশন 4-এ যেটা রয়েছে সেটাই সঠিক উত্তর হবে, বাংলাতে আগে পিছু হয়েছে। ওকে, মানে এখানে 80, এখানে 2 দিয়ে থাকে তো ইংরেজিতে, সেই জন্য বাংলাতে যখন করা হয়েছে তখন সেটা আগে পিছু হয়ে গেছে। তো অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর 8:13, বা যেটা রয়েছে 13:8। নেক্সট এবং লাস্ট কি রয়েছে, একটি সরল বা সিম্পলিফিকেশন, যেটা রয়েছে প্রথমে দেখো অফ ব্র্যাকেটের ভিতরে কাজ হয়ে যাবে, 7কে 3 দিয়ে গুণ, তাহলে এখান থেকে ফার্স্টে উপরে পেয়ে যাচ্ছে 2 মাইনাস 3 6 18 প্লাস 5.25 বাই এখানে পাচ্ছ 3/4 অফ, এই বিয়োগটা আগে হবে 15.8 থেকে 3.4 বাদ দিলে হবে 12.4 যোগ 5কে 2.39 দিয়ে গুণ, যেটা হবে 11.95। এবার এটা গুণ হবে 4কে এটা দিয়ে কাটবে 3.1, তাহলে এখানে থাকছে 2 মাইনাস এখানে হচ্ছে 18 প্লাস 5 মানে হচ্ছে 23.25 ডিভাইডেড বাই এখানে থাকছে 9.3 প্লাস 11.95। ওপর থেকে পাচ্ছ মাইনাস 21.25 আর নিচেতে পাচ্ছ প্লাস 21.25, কেটে গিয়ে পড়ে থাকছে -1। অপশন নাম্বার 1-এ রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের 6-10-2021-এর ফার্স্ট শিফটে আসা এসএসসি এমটিএস এর অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট লিঙ্ক থেকে আগের ক্লাসগুলিকে দেখে নাও। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।